দর্শক, আপনারা দেখছেন রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান। আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রিন্সিপাল এম এ মুনায়েম। উনি একজন শিক্ষাবিদ, রাজনীতিবিদ এবং মনোবিজ্ঞানী এবং একজন সাংবাদিক। আজকে আপনাদের মাঝে আমরা এমএলটি বিষয় নিয়ে কথা বলবো। বিগত স্বৈরাচারের উপরে দোষর যেটা তুলনা করা হয়েছে যে এই আওয়ামী লীগের 734 জন দোষর সপরিবারে ভারতে রাজকীয়ভাবে বসবাস করতেছে এবং তারা কত টাকা মানে দুর্নীতি করলে এইভাবে তারা সেখানে রাজকীয় মানে বসবাস করতেছে ফুল ফ্যামিলি। মানে এটা রাষ্ট্রীয়ভাবে কিভাবে দেখা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন যে 5ই আগস্ট 2024 সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সরকারের অনেক মন্ত্রী, এমপি এবং নেতা কর্মী পালিয়ে গিয়েছে। বিশেষ করে ভারতে বেশি আশ্রয় নিয়েছে। সেখানে 734 জনের একটা তথ্য পাওয়া গিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা সহ এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশিরভাগই আমলে সব মানে হাই লেভেল জি জি জি। সেখানে আছেন আসাদুজ্জামান খান কামাল, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিল, এবং আপনার ওখানে আছে আপনার শেখ মোহাম্মদ সেলিম, তারপরে এরকম আওয়ামী লীগের প্রায় 734 জনের তথ্য পাওয়া গিয়েছে। তারা কলকাতাতে আছেন এবং সেখানে তারা আরামায়েশে আমাদের পত্রিকায় সেটা একটা হেডলাইন। জি, তো সেক্ষেত্রে আমি বলবো যে ওখানে তারা বিলাসবহুল ফ্ল্যাট বাড়ি রাজকীয় বসবাস করছে এবং তারা স্ত্রী, পুত্র, কন্যা এবং কাজের লোক সহ সেখানে তারা অবস্থান করছে। তো ভারতীয় সরকার তাদেরকে নিরাপত্তা দিচ্ছে এবং তাদেরকে যে ব্যাপক তাদের যাতায়াত ছিল বিভিন্ন মার্কেটে, এটা তারা একটু নিয়ন্ত্রণ করেছে বলে আমরা খবর পেয়েছি। এবং তাদেরকে যাওয়ার জন্য মানে তাদেরকে ভারতে পালানোর জন্য তারা সহযোগিতা করছে। কিন্তু আমি তো দেখলাম যে রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে কোন রকম এই ধরনের কোন ভূমিকায় আজ পর্যন্ত গ্রহণ করা হলো। এটা খুবই দুঃখজনক যে আপনি জানেন যে যখন আওয়ামী লীগ সরকারের পতন ঘটলো তখন আমরা জানতে পারলাম যে 626 জন সেনা ছাউনিতে অবস্থান নিয়েছে বিগত সরকারের এমপি, মন্ত্রী, আওয়ামী লীগ নেতা সহ বিভিন্ন আমলারও সেখানে আত্মগোপনে ছিল। কিন্তু এই 626 জনের মধ্যে আমরা কয়েকজনকে দেখেছি তারা গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে, কিন্তু বাকি যারা তারা কোথায় গেল, কিভাবে গেল, এই তথ্য কিন্তু এখন পর্যন্ত আপনার গোপন রয়েছে। এটা রহস্য, আমি জানি না। এটা জনগণের সম্মুখে এটা উন্মোচন করার দাবি রাখি। এবং আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, তিনি ওনার স্ত্রী সহ ওখানে অবস্থান করছেন আরামায়েশের জন্য বললাম যে তারা বিগত সরকারের আমলে 28 কোটি লক্ষ টাকা তারা পাচার করেছে এবং তারা নিজেরাও এক একজনে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, যার জন্য তারা ওখানে বসে তারা কিভাবে সামনে যে নির্বাচন 26শে ফেব্রুয়ারিতে নির্বাচন, এই নির্বাচন কিভাবে ভণ্ডুল করা যায়, এই নির্বাচন কিভাবে বিতর্কিত করা যায়, এই নির্বাচন কিভাবে আপনার জনগণ যাতে ভোট না দিতে পারে, কিভাবে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে, তারা কিন্তু বিভিন্ন ওখানে বসে পদক্ষেপ গ্রহণ করছে। এবং তারা এতটুকু জানতে পেরেছে ওখানে আওয়ামী লীগের একটা অফিসও নাকি তারা কার্যালয় তারা ওখানে নিয়েছে। এটা খুবই দুঃখজনক যে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামাল তারা তাদের মৃত্যুদণ্ড রায় প্রকাশ করেছে। তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে দেশে ফিরিয়ে
সেই রায়টা কার্যকর করা উচিত বলে আমি মনে করি। কিন্তু ভারতের যে পররাষ্ট্র উপদেষ্টা জয়শঙ্কর সাহেব, উনি বলছে যেটা হাসিনার এখতিয়ার, সে ওই দেশে যাবে না এটা সে বলছে। তো আইনের দৃষ্টিতে কিন্তু এইটা না। বন্দি বিনিময়ের যে যেরকম প্রথা আছে, ঠিক তেমনি হবে আপনার যে কোনো রাষ্ট্রের নাগরিক যারা থাকে তাদের বিরুদ্ধে যদি কোনো অপরাধী সাব্যস্ত করা হয়, তাইলে আইনের বিধান অনুযায়ী তাকে দেশে ফেরাবার একটা বিধান আছে। কিন্তু সেই বিধান, সেই নিয়ম নীতি ভারত তো রক্ষা করছে না। ভারত, আপনারা জানেন যে অতীতে অনেকবার ভারত এই বাংলাদেশের আভ্যন্তরীণ বিভিন্ন ব্যাপারে তারা হস্তক্ষেপ করে এই বাংলাদেশকে অনেক ক্ষতিগ্রস্ত তারা করেছে। আমরা আমরা চাই না যে ভারত দ্বারা বাংলাদেশ আর ক্ষতিগ্রস্ত হোক। আমরা কঠোরভাবে এই ভারতের এইসব আভ্যন্তরীণ আমাদের ব্যাপারে হস্তক্ষেপ আমরা কঠোরভাবে তার সমালোচনা করি। তারা যাতে কোনোভাবে বাংলাদেশ নিয়ে তাদের কোনো আভ্যন্তরীণ ব্যাপারে তারা হস্তক্ষেপ করো, এটা আমরা চাই না। ধন্যবাদ আপনাকে। আর একটা বিষয় হলো, আপনার গতকালকে কিন্তু আমাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একজন কাস্টম কর্মকর্তা ঘুষের টাকা সহ কিন্তু আটক হয়েছে, দুদক কিন্তু তাকে আটক করছে। আসলে এই যে ঘুষের টাকাটা কিভাবে এই রূপের লেনদেন হয়, এবং সেখানে মানে একজন দুইজনকে ধইরা দেখা গেছে এটা যে পরবর্তী কি হইলো, এরপরে আর কিন্তু কোনো কিছু খুঁজে পাওয়া যায়, মানে ধরা বন্ধ শেষ, মানে আসলো মিডিয়াতে, কিন্তু এরপরে যে কি হইলো এটার কোনো তথ্য আমরা পাই না। আপনাকে অনেক ধন্যবাদ। যখন আমাদের দেশের যে আপনার রিজার্ভ থাকে, রিজার্ভ তখন খুব কমে গিয়েছিল, তখন কিন্তু এই প্রবাসে যারা আমাদের এই দেশ থেকে যে প্রবাসে কষ্ট করে যারা রিজার্ভ পাঠায়, তারা কিন্তু রিজার্ভ পাঠিয়ে বাংলাদেশের এই আপনার রিজার্ভকে তারা অনেক উঁচু পর্যায়ে নিয়ে গিয়েছিল। তাদের এই কষ্টের এই শ্রমের টাকা আমাদের এই দেশে তারা পাঠায়। এটা আমাদের জন্য খুবই আপনার মানে আমাদের এই দেশের জন্য খুবই উপকার আসে, এই তাদের যে অর্থটা তারা এই দেশে পাঠায়। কিন্তু দুঃখের বিষয় হলো, তারা যখন বিমানবন্দর আসে, কিছু কাস্টমস কর্মকর্তা, সিভিল এভিয়েশনের কর্মকর্তা, কর্মচারী, তারা কিন্তু তাদেরকে প্রতিনিয়ত হেনস্থা করে, তাদেরকে একেবারে মানে তারা যে একটা সম্মানিত ব্যক্তি এটা না দেখে তারা মনে করে যে তারা একটা সাধারণ মানুষ সাথে যেরকম আচরণ করে, খারাপ ব্যবহার করে, ওরকম ব্যবহার করে। আপনি দেখেছেন যে অনেক লাগেজ কাটা থাকে, তালা ভাঙ্গা থাকে, ওখান থেকে তারা মালপত্র লুট করে নিয়ে যায়। আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক হলো জনগণ, আর যারা রাষ্ট্রের কর্মচারী কি করে সেটা করতে পারে? কর্মচারী তো সর্বসময় মনিবকে মানে সম্মানের সহিত দেখা উচিত। এই যে আপনি বললেন যে আমাদের দেশে কোনো অপকর্ম ঘটলে সেটা তারা 3 সদস্য বিশিষ্ট 5 সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে, এই ঘটনা পর্যন্ত আমরা দেখি, মানে এরপরে আর কোনো আমরা হদিস পাই না, কি শাস্তি হলো না হলো কিচ্ছু আমরা পাই না। তো এটা আমাদের দেশের ট্র্যাডিশন হয়ে গেছে। এর থেকে এই জন্য আমি দায়ী করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, তারা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করতে পারছে না। যে শীর্ষ যারা আছে তাদেরকে আপনার যুক্তিতে বোঝা গেল যে তাহলে সরষা খেতেই ভুল। অবশ্যই, মানে যে সরষাতে ভূত ধরাবেন, কিন্তু সরষা খেতেই। আমি সামাজিক মানে দেখা গেছে মানে যাদের দিয়ে বিচার করাবেন তারাই সেখানে মানে ভুগি হয়ে যায়। আমি বলি এই জন্য এই বিচারগুলি হয়। জি, এই আরেকটা বিষয় নিয়ে আপনাকে এটা আমি শেষ করে দিই, একটু সময় যদি দেন। সেটা হলো যে ওই যে এয়ারপোর্টে যে ভদ্রলোক আসলো বিদেশ থেকে, তাকে তখন তার সবকিছু চেক করার পরে দেখলো যে না, তার তেমন কোনো ইয়ে নাই, মানে এখানে কোনো কাস্টমস হওয়ার কথা না, কোনো টাকা পয়সা দেওয়ার কোনো ইয়ে নেই। তখন ওই যে কাস্টমস কর্মকর্তা বলতেছিল যে এটা আমাদের বিধান, এটা আমাদের প্রভিশন, কিংবা এটা আমাদের নিয়ম, আপনার সবকিছু ঠিকঠাক থাকলেও আপনাকে 50,000 টাকা দিতে হবে, যেহেতু আপনার লাগেজ কম সেই জন্য আপনাকে 50,000 টাকা দিতে হবে। অন্যান্য ক্ষেত্রে আমরা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকাও নেই, এরকম কথা কাস্টমার কর্মকর্তা বলতেছিল। আর ওই ভদ্রলোক বলতেছিল যে না, আমি কেন আমি দেবো। একটু বার্গেনিং এর পরে তখন থেকে হওয়ার পরে সে নিরুপায় হয়ে আছে 30,000 টাকা দিল।
এই 30,000 টাকা যে দিল সেটা দুদকের কোনো কর্মকর্তা কেউ দেখেছে, তখন হাতে নাতে একটা টাকা সহ ধরা পড়েছে। তো এটা হলো আমাদের এখন দুর্ভাগ্য যে তাদের এটা একটা প্রচলন হয়ে গেছে, বিদেশ থেকে যে আসবে তার থেকে টাকা নিতে হবে। আমি তো মনে করি যে এই কাস্টম ওই জায়গায় কর্মকর্তার যে শীর্ষকর্তা, সে তাকে 24 ঘন্টার মধ্যে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে দোষী সাব্যস্ত হলে তার চাকরি থেকে বরখাস্ত করে এবং আরো যারা দুর্নীতিবাজ আছে এদেরকে কাস্টমস থেকে বের করে দেওয়া, যদি না পারে ওই শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করা। এই ধরনের কাজ যদি আজকে বিদেশে হইতো তাহলে কি করতো ধরেন ওপেন কবে গুলি কেটে বলে। অবশ্যই অবশ্যই বিদেশের কোন বিধান আছে, মানে ওরা কিন্তু ওপেন ডাইরেক্ট। আমাদের দেশে তো এই তদন্ত 56 বছর পার হয়ে যায়, এরকম হয় আমাদের দেশে। ওরা কিন্তু ওরা কিন্তু মানে আপনার অল্প মানে শর্ট টাইমের ভিতরেই রাইট, মানে ওরা একদম মানে হাত কেটে বলে। সেই জন্য তাদের দেশে ক্রাইম কমে আসছে আর আমাদের দেশে দিন দিন বাড়ছে। আর একটা সবচেয়ে বড় ক্রাইম হলো আমাদের দেশের যে ব্যাংকগুলি ব্যাংকেতে আমরা মানে সেটা আসছে হলো প্রায় 4,00,000 বেশিও 4,20,000 কোটি টাকাও কিন্তু বর্তমানে যে ঋণ খেলাপি আছে এই ঋণ খেলাপি টাকা কিন্তু কোনোভাবেই মানে টাকা উদ্ধার করার কোনো ব্যবস্থা হচ্ছে না। এবং আপনি দেখেন যে হলমার্কের কিন্তু 4,000 কোটি টাকা, আপনি সাবেক অর্থমন্ত্রী বলছিল যে এই 4 লাখ মানে 4,000 কোটি টাকা কোনো টাকাই না, তাই না? কিন্তু আমাদের দুর্ভাগ্য যে 4,000 কোটি টাকা কোনো টাকাই যদি না হয় তাহলে মানে কোনটা টাকা হবে, মানে এই টাকাগুলি কিন্তু এই হলমার্কের কিন্তু অলরেডি এমডি কিন্তু অলরেডি মারা গেছে, এখন তো এই টাকা দিতে হবে। যে দেশের মানুষ 10,000 টাকার জন্য 20,000 টাকার জন্য তারা ঋণ নেয়, ঋণের টাকা পরিশোধ না করতে পারলে টিনের ঘরের চাল খুলে নিয়ে যায়। যে দেশের কৃষক 5,000 টাকা কৃষি লোন নিয়ে কিংবা 10,000 টাকার কৃষি লোন নিয়ে সেটা পরিশোধ করার অনাদায়ে তাকে আপনার ডান্ডা বেরি পড়িয়ে তাকে কারাগারে নেওয়া হয়, সেই দেশে 4,000 কোটি টাকা না যে বলে সে তো আপনার একটা গর্দভ ছাড়া আর কিছু না। তো আমি মনে করি যে এই যে আমাদের 4,20,000 কোটি টাকা খিলাপি ঋণ, এটা কারা, এটা আপনি তদন্ত করে দেখেন। রাজনৈতিক বড় নেতা কিংবা বড় আমলা কিংবা বড় কোনো ব্যবসায়ী তারা এইসব টাকা নিয়ে আওয়ামী লীগের গত মানে 16 বছরে আওয়ামী লীগের একজন ওয়ার্ডের মানে সভাপতি সেক্রেটারিও 400-500 কোটি টাকা ব্যাংক থেকে 400-500 কোটি টাকা লোন নিয়েছে বিভিন্ন সামান্য একটা ধরেন আমি ইসলামী ব্যাংক তো ধ্বংস করে দিয়েছে। আমি নাম আপনাকে বললাম না, যে আপনার হলো সামান্য মনে করে একটা এই যে বাল্ব ইলেকট্রিক একটা বাল্ব বানাবে, এগুলি বানানোর কথা বলে কিন্তু ব্যাংক থেকে আপনার 200-300 কোটি টাকা উঠে নিয়ে আপনি যারা একটা প্রোফাইল বানায়া ধরেন এই ছোটখাটো একটা অফিস নিয়ে এখান থেকে তারা এত কোটি টাকা নিয়ে এখন তারা রাজা পালায় আছে। এবং যারা এই টাকাগুলি নেয় তারা যে অ্যাসেট দেয় মানে মর্গেজ যেটা দেয়, দেখা যাচ্ছে যে 500 কোটি টাকার লোন নিয়েছে, তার সব মিলিয়ে আপনার 1 কোটি টাকার অ্যাসেট নাই, তারা কাগজ বানিয়ে। এটার মধ্যে আমি অবশ্যই বলবো যে ব্যাংক কর্মকর্তারা ওইটার সাথে সম্পৃক্ত থাকে, তারা ছোট লোন দিতে চায় কিন্তু তারা বড় বড় লোন দিতে চায়। আসলে বিচারহীনতায় চলছে এই দেশটা। কি জন্য চলছে যে তারা মানে যারা এই কোটি কোটি টাকা লুপাট করে তাদের একটা চক্র আছে, তাদের একটা সিন্ডিকেট আছে, ওই সিন্ডিকেট তাদেরকে রক্ষা করে। কিন্তু কৃষক সে তো 5,000 টাকা নিচ্ছে, তার পক্ষে তো কেউ দাঁড়ায় না, কিন্তু ওই যে 1,000 কোটি টাকা নেয় তার পক্ষে অনেক লোক দাঁড়িয়ে যায় এবং তারই সহায়তা করে এবং ব্যাংকে নিয়ে লোন দেয়। আপনি জানেন আপনি কোর্টে কিন্তু দেখা গেছে, আপনি কোর্টে যদি গিয়ে দেখেন যিনি 1,000 কোটি টাকা দুর্নীতিবাজ মানে তাকে দুর্নীতিবাজ বলে তাকে দুর্নীতিবাজ হিসাব করে, কিন্তু যিনি এই যে আপনার হলো পেটের তাগিদে মানে চুরি করছে তাকে কিন্তু চোর বলে। কিন্তু বলার তো কথা মানে 1,000 কোটি টাকা যিনি চুরি করেছে কিন্তু তাকে তো চোর বলা যায়, তাকে সাইনবোর্ড দেওয়ার কথা চোর, কিন্তু দেখা গেছে মানে যে নাকি মানে সামান্য তার খিদার তারা সে চুরি করছে তাকে কিন্তু সে পাবলিকের মাইরও খায়, আবার কোর্টে কিন্তু সে গিয়ে আপনার চোর বলে সাব্যস্ত। তাহলে আপনি কোথায় যাবেন, কোথায় বিচার পাবেন, কোথায় কি করবেন? না ওই যে আমি বললাম
যে এই সিন্ডিকেট যদি ভাঙতে না পারে এবং কঠোর শাস্তির ব্যবস্থা যদি না করে, তাহলে কোনোভাবেই এই দেশ এগোবে না। এই দেশ একটা সোনার দেশ হতে পারে। আমি আমরা সেটা সমাধান চাচ্ছি, যেটা হলো মানে এই সিন্ডিকেট ভাঙবে কিভাবে, কে ভাঙবে, মানে যারা রাষ্ট্র পরিচালনা করে দায়িত্ব আছে, জি হ্যাঁ, জি বিগত বাংলাদেশের স্বাধীনের পর থেকে এই পর্যন্ত যারা আছে তারাও তো এটার সাথে জড়িত থাকে। হ্যাঁ, বেশিরভাগ জড়িত থাকে, সবাই না, মানে যারা দুর্নীতিবাজ তারা দুর্নীতির সাথে জড়িত থাকে, সবাই না, সব রাজনীতিবিদ। কারণ আপনার এই যে ফেসিবাদ সরকার 16 বছরের স্বৈরাচার হওয়ার পরেও কিন্তু যাদেরকে এই এতগুলি মানে মানে একদম ইয়াং জেনারেশনের প্রাণের বিনিময়ে যাদেরকে বসানো, আমরা তাদের কাছ থেকে কি পেলাম? আজকেও তারাও তো সিন্ডিকেট বন্ধ করতে পারতেছে না, তারাও তো কোনোটা কিছু করতে পারছে। কয়েকদিন আগেও দেখেছি একজন জুলাই যোদ্ধা টাকার অভাবে চিকিৎসা নিতে পারছে না, তার মা কান্না করছে, হ্যাঁ, যে আমার ছেলেটার চোখটা নষ্ট হয়ে যাবে উন্নত চিকিৎসা না করলে। যে জায়গার মধ্যে জুলাই যোদ্ধারা চিকিৎসার টাকা পাচ্ছে না, সেই জায়গার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খেলাপি ঋণ থাকবে, 4,20,000 কোটি টাকা আপনার খেলাপি থাকবে। এটা ব্যাংকগুলির আমি মনে করি যারা শীর্ষস্থানীয় কর্মকর্তা, যাদের যুগ সাজসে লোনগুলি নেওয়া হয়েছে, তাদেরকে আমি আহ্বান জানাবো যেগুলি ঝুঁকিপূর্ণ খেলাপি ঋণ, এটি 1 বছরের মধ্যে তারা এটা রিকভারি করবে, নতুবা তাদেরকে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব ওনাকে অনুরোধ জানাবো, এবং সাথে সাথে আপনার অর্থ মন্ত্রণালয়ের কাছে আবেদন জানাবো যে অবশ্যই যার কাছে আবেদন জানাবেন সে তো মানে এই যে আওয়ামী লীগের দোসরে কিছুদিন আগেও তো সে 4,000 কোটি টাকা লোন দিয়েছে। এটা খুবই বললামই, এগুলি কিছু সেও তো আওয়ামী লীগের একজন দোসর, মানে 4 তারিখে সে ডিক্লার দিছে শেখ হাসিনার যে আপনাকে যত রকমের সহায়তা দরকার, যত 1,000 কোটি টাকা দরকার সব টাকা থেকে হেল্প করবে, কিন্তু সেই দোসরও কিন্তু অলরেডি এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাকে অলরেডি 4,000 কোটি টাকা দিয়ে বিরুদ্ধে তো খুনের মামলা আছে, হ্যাঁ, এবং সে ফেব্রুয়ারি আসামি, মানে অনেকগুলি মামলা কিন্তু সে গ্রেফতারির মানে ফেব্রুয়ারি আসামি। এটি দুর্ভাগ্য যে কোন সরকারি এসে এই দুর্নীতিবাজদের বিচার করতে পারছে না, এবং তাইলে আমি কি করে উপদেষ্টা উনিও অবগত আছেন, উনিও কেন জানি এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে উনি মুখে বলে কিন্তু কাজে কিছু করে না, এটা তো ঠিক না। আমি অনেক উপদেষ্টা মুখে মুখে অনেক বড় বড় কথা বলে, কিন্তু কাজের ক্ষেত্রে যে ওইটা আমরা দেখি না। কেন বাস্তবে তার নাম মামলা আছে, তাকে কেন আবার 1,000 কোটি টাকা তারা লোন দিতে হবে, 4,000 কোটি টাকা তাকে আবার লোন, তাইলে অবশ্যই তার বিচার করা উচিত। তাহলে আমি মনে করবো যে ওরাই তাদেরকে সহায়তা করছে এই দুর্নীতিবাজ। তাহলে আপনি কি কার কাছে পাবেন বিচারটা, পাবেন কার কাছে, আর দিবে হবে কি? এই রাষ্ট্রটা আমাদের মনে করি যে আসলে এটা মানে এখন মানে যে যার মতো ইচ্ছা সে তার মতো কাজ করে। এখন আপনি কার কাছেই যাবেন, মানে কাদেরকে বিচার যাবেন, কাকে বলবেন? একজন সৎ হলে তো হবে না, সৎ তো সবাই হতে, একজন সৎ দিয়ে তো কখনো কোনো কিছু করা সম্ভব না। এটা তো ফেরেস্তা যে আমরা সবাই ফেরেস্তা, কারণ এখানে দরকার তো সবার সততা। আইন আছে, আইনের প্রয়োগ নেই, যার জন্য এরকম দুর্নীতিবাজরা প্রশ্রয় পাচ্ছে, তারা দুর্নীতি করে যাচ্ছে। আইন থাকলে আইনের প্রয়োগ রাখতে হবে, এই প্রত্যাশা। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা অবশ্য আপনাদের জন্যই, এবং আমরা দেশ ও জাতির কল্যাণে সেই আলোচনাগুলি করে থাকি। আজকে আপনাদের মাঝ থেকে আমরা বিদায় নিলাম। আপনারা দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন। আবারও আপনাদের মাঝে আমরা ফিরে আসবো অন্য কোনো বিষয় নিয়ে।